টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 70, সময় হবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার ইতিহাস, ভূগোল, বাংলা এবং বিজ্ঞানের 4টে করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তো দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। বিপ্রতীপ কোণ বলেছে আমাদেরকে। তো বিপ্রতীপ কোণ কেমন হতে পারে? এই দুটো কোণ বিপ্রতীপ কোণ হতে পারে, বা যদি আমরা এইভাবে রাখি, এই দুটো কোণ বিপ্রতীপ কোণ হতে পারে। তো কি বলেছে? একজোড়া বিপ্রতীপ কোণ, ধরে নাও এই বিপ্রতীপ কোণ দুটোর কথা বলেছে, ধরে নাও। তো সেটা হচ্ছে পরস্পর পূরক কোণ। পূরক মানে হচ্ছে 90 ডিগ্রি। পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তো পূরক কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর আমরা দেখো এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই 4টে কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। তো মোট কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আর অপর দুটি কোণ যেহেতু পূরক কোণ বলেছে তাদের হয়ে গেল 90 ডিগ্রি। তো 360 বিয়োগ 90 সমান কত পেয়ে গেলাম? 270। অর্থাৎ এই দেখো আমি অন্য কালারে দেখাচ্ছি, এই দুটো কোণের মোট মান হচ্ছে, এই দেখো এই দুটো কোণের মোট মান কত বেরালো? আমাদের 270। এবার যদি দুটো কোণের মোট মান 270 হয়, এবার যেহেতু এই দুটো কোণ বিপরীত কোণ, তাহলে দুটো কোণের মান কিন্তু সমান হবে। তাহলে একটি কোণের মান কত? 270 ভাগ 2, তার মানে 135। তো এর উত্তর হয়ে গেল ডি, দেখো 135। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আচ্ছা, এবার দেখো দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয়ে যায় তাহলে সময় কত হবে? তো দেখো এইখান থেকে ধরো এতটা পর্যন্ত যাবে। এবার এখান থেকে এতটা পর্যন্ত যাওয়ার সময় দূরত্ব স্থির, অর্থাৎ এখান থেকে এতটাই যাবে, কোনো দৈর্ঘ্যের বা দূরত্বের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু গতিবেগ দ্বিগুণ হয়ে গেল, গতিবেগ ডবল হয়ে গেল। আমরা কি জানি? আমরা জানি গতিবেগ দূরত্ব সমান হচ্ছে গতিবেগ গুণ সময়। তাহলে যদি তাই হয়, তাহলে যদি আমাদের দূরত্ব একই আছে কিন্তু গতিবেগ যদি ডবল হয়ে যায়, তো সময় কিন্তু কি হয়ে যাবে? সময় কিন্তু অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ এখানে ব্যস্ত সম্পর্ক, তাহলে উত্তর হবে অর্ধেক হবে। তো সেটাই করা আছে উত্তরে। এবার দেখো পরেরটা, 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন এই কাজটির হাফ অংশ করবে, অর্থাৎ 8 দিনে করে সম্পূর্ণ কাজ, অর্থাৎ এক অংশ, সেটা 10 জন ওই কাজটির হাফ অংশ করবে কত দিনে? তো দেখে নিই উত্তরটা কি হবে। তো ব্যাখ্যা করা আছে, এই ব্যাখ্যাগুলো তোমার লিখতে হবে না, তোমরা শুধু জেনে নাও। এই সমস্যাটির সমাধানের জন্য আমরা ব্যবহার করব ম্যান ডে ওয়ার্ক, অর্থাৎ যেটা জনসংখ্যা, সময় এবং কাজের পরিমাণ, এই থিওরিটা। ঠিক আছে? তো এমটা এখানে জনসংখ্যা বোঝানো হয়েছে, ডি দিয়ে এখানে সময় বোঝানো হয়েছে, এটা দিন বোঝানো, যেটা কথা বলছো। আর কাজের পরিমাণ, কাজের পরিমাণ হিসেবে এটা ডাব্লিউ দিয়ে বোঝানো হয়েছে, কাজের পরিমাণ ডাব্লিউ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এম, ডি আর ডাব্লিউর মানেটা তোমরা জেনে নিলে। তো এবার দেখো আমরা একটা ফর্মুলা ইউজ করবো, এটা m1 ইন্টু d1 বাই w1 সমান m2 ইন্টু d2 বাই w2, যেখানে m1 আর m2 হচ্ছে লোক সংখ্যা, d1 d2 হচ্ছে দিন সংখ্যা, আর w1 আর w2 হচ্ছে সম্পন্ন হওয়া কাজের পরিমাণ। তো এই ফর্মুলাটাই আমরা m1 d1 w1 এর ভ্যালুগুলো পুট করব। তো m1 এর ভ্যালু কত? যেহেতু প্রথমে দেখো বলেছে 20 দিন, 20 জন, 20 জনের একটি কাজ, অর্থাৎ ডাব্লুটা হচ্ছে w1 কত হবে? w1 একটি কাজ। আর দিন d1, যেটা d1টা হবে 8 দিন, তাহলে w1 হচ্ছে 1 আর d1 হচ্ছে 8। তাহলে তাই করা আছে, দেখো w1 হচ্ছে 1 একক কাজ আর d1 হচ্ছে 8 দিন লেগেছে। আবার তেমনি 10 জনের হাফ কাজ, তাহলে w2 হচ্ছে হাফ, হাফ করতে কতদিন লাগবে? তো d2টা আমাদের বের করতে হবে। আমাদের তো প্রশ্নে d2টা বের করতে বলেছে, তো এই d2টা আমরা বের করব। তো সেই ফর্মুলা m1 d1 বাই w1 ইজ ইকুয়াল টু m2 d2 বাই w2, এই ফর্মুলায় যদি আমরা পুট করে দিই এই ভ্যালুগুলো 20, 8, 1, 10, হাফ, এই ফর্মুলায় আমরা দেখো পুট করে দিলাম। তাহলে দেখো সেখান থেকে আমরা ডি এর মানটা কত পাবো? ডি এর মানটা পাবো 8 দিন, যেটা দেখো অপশন নাম্বার বিতে মিলে যাচ্ছে। তো তোমাদের এই ব্যাখ্যার দরকার নেই, তোমাদের শুধু উত্তর লিখে দিলেই হবে। তোমাদের শুধু বোঝার জন্য আমি লিখে দিলাম কিভাবে হচ্ছে। এই ফর্মুলায় m1 d1 এর মানগুলো
পুট করতে হবে। দেখো M1 এই যে মানগুলো ভ্যালুগুলো আছে সেগুলো পুট করে আমরা কিন্তু D2 এর ভ্যালু পেয়ে যাব। এবার চলে আসছি 4 নম্বর প্রশ্ন। এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা আছে। তো তামা আর দস্তার অনুপাত বলেছে 5:2 আর 28 কিলোতে কতটা তামা আছে? তার মধ্যে তামা হচ্ছে 5 আর দস্তা আছে 2। তো তামার আনুপাতিক ভাগ হার হচ্ছে 5 ভাগ 5+2, যেহেতু এই 5:2 আছে, নিচে 5+2 হয়ে গেল হরে, তাহলে হয়ে গেল 5 এর 7 হয়ে গেল আনুপাতিক ভাগ হার। তাহলে 28 কিগ্রা পিতলে তামা আছে 5 এর 7 গুণ 28, তাহলে 4 7 28, 4 5 20 হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে 20 কিগ্রা, অর্থাৎ জি। বুঝতে পারলে? 5 এর 7 দিয়ে এই 28 কে গুণ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম আমরা 20 কিগ্রা। তো ব্যাখ্যা লিখবে না, শুধু উত্তর লিখে দেবে। বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে একদিনে করে। একদিনে যদি করে, দেখো 20 দিনে একটি কাজ করে, 20 দিনে করে, 20 দিনে তারা করে একক পরিমাণ কাজ। তাহলে একদিনে সে বুলু কত করবে? একদিনে সে করবে 1 এর 20 পরিমাণ কাজ। ঠিক তেমনি তথাগত 30 দিনে করে 30 দিনে করে একক পরিমাণ কাজ। তাহলে তথাগত একদিনে কত করবে? একদিনে সে ঐকিক নিয়মে কত হয়? 1 এর 30। তাহলে এখানে আমাদের বেরিয়ে গেল বুলু একদিনে করবে 1 এর 20 এবং তথাগত একদিনে করবে 1 এর 30। তাহলে দুজনে একসঙ্গে করবে, তাহলে একদিনে এ করবে 1 এর 20 আর এ করবে 1 এর 30। তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো দুজনে একসঙ্গে যদি একদিন কাজ করে তাহলে মোট কত কাজ করবে? 1 এর 20 যোগ 1 এর 30। বুঝতে পারলে কিভাবে এলো? সোজা অঙ্ক। 20 দিনে করে একক কাজ, তাহলে একদিনে করে কতটা কাজ? এটা হলো বুলুর। তথাগত 30 দিনে করে একক কাজ, অর্থাৎ এক কাজ। তাহলে একদিনে কতটা কাজ করবে সেটা। তো দুজনে একদিনে মোট কত কাজ করছে? 1 এর 20 যোগ 1 এর 30। এটা তোমরা আগেও করেছো। এবার দেখো 6 নম্বর। এখানে পি, এখানে নিচে কিছু দেওয়া নাই, ধরে নিলাম এটা কিউ বা আর, তোমরা যা খুশি ধরতে পারো, যা খুশি একটা ধরে নিও। দেখো এখানে পি কিউ আর ধরে নিলাম আমরা। তো এখানে বলেছে কি হবে? উত্তরটা ডি হবে। কি করে আসছে আগে আমরা দেখে নিই। প্রশ্ন অনুসারে পি কিউ আর সমান 59 ডিগ্রি। পি কিউ আর 59, পি কিউ আর অর্থাৎ এই কোণটা হচ্ছে 59 ডিগ্রি, দেখতে পেল। এবং পি আর কিউ এটা হচ্ছে 50 ডিগ্রি। দেখো পি আর কিউ 50 ডিগ্রি। তাহলে কোণ আর পি কিউ মানে, যেহেতু এই 3টে কোণের সমষ্টি হচ্ছে, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে যদি আমরা এই কিউ পি আর এই কোণটা বের করতে চাই, তাহলে 59 আর 50 যোগ করে যা হবে সেটা যদি 180 থেকে বাদ দিই, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। যেহেতু 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 বিয়োগ 59 প্লাস 50, অর্থাৎ 59 প্লাস 50 করলে পেয়ে যাবো আমরা 109। অর্থাৎ 180 থেকে 109 বাদ দিলে পেয়ে যাবো আমরা 71 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হলো? এই কোণটার মান হলো 71 ডিগ্রি। 71 ডিগ্রি। তো এই কোণটার মান হলো 71 ডিগ্রি। এটা 59, এটা 50। তো সবচেয়ে বড় কোণ হয়েছে কিন্তু এই কোণটা। তো আমরা জানি, তো আমরা উপপাদ্যের থেকে আমরা জানি, কোন ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য সর্বদা ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে পি কোণ কিউপিআর এর কিউপি এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম 71 ডিগ্রি। এর বিপরীত কোণ বিপরীত বাহু অর্থাৎ এই বাহুটা, এই কিউআর বাহুটা, কিউআর বাহুটা হচ্ছে সবচেয়ে বড় বাহু। যেহেতু এর বিপরীত কোণটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম, কিউআর বাহুটা হচ্ছে সবচেয়ে বড়। এর মধ্যে কিউআর সবচেয়ে বড় কোথায় আছে? দেখো কিউআর সবচেয়ে বড় এখানেই আছে। তো উত্তর হয়ে গেল ডি। তাহলে আর পি কিউ এর বিপরীত বাহুর দৈর্ঘ্য অর্থাৎ কিউআর এর দৈর্ঘ্য বেশি হবে। সঠিক উত্তর হলো কিউআর গ্রেটার দ্যান পি কিউ। তো সেটাই করা আছে। এবার দেখো 2m প্লাস 5n ইন্টু 2m মাইনাস 5n এবং mn ইন্টু 2m মাইনাস 5n সংখ্যামালা দুটির গসাগু হলো। এই দুটো সংখ্যামালা আছে, এর গসাগু কত? তো দেখো তো এখানে কমন কোনটা আছে? এখানে 2m মাইনাস 5টা এখানেও আছে, 5n এখানেও আছে এবং 2m মাইনাস 5n এখানেও আছে। তো এটাই হয়ে গেল গসাগু। তো সেটাই হয়েছে গসাগু ডি। উত্তরের জন্য ডি লেখা আছে। এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ইহাতে ডেটল আছে 25 লিটার
এটা সত্য না মিথ্যা? তো দেখো, জল ও ডেটলের অনুপাত 5:1। ডেটলের আনুপাতিক ভাগার কত হবে? এটা হচ্ছে জল, এটা হচ্ছে ডেটল। তাহলে ডেটলের আনুপাতিক ভাগার 1/5 + 1 অর্থাৎ 1/6। তো 30 লিটার ডেটলে 30 লিটার ডেটল জলে ডেটলের পরিমাণ কত হবে? 30 গুণ 1/6, তাহলে 5 লিটার। কিন্তু আমাদের কি বলেছে? আমাদের বলেছে 25 লিটার। 25 লিটার কি আমাদের উত্তর হলো? আমাদের উত্তর হলো 5 লিটার। তো এই উত্তরটা কিন্তু একদম মিথ্যে। লিখে দিয়েছি এর জন্য মিথ্যে। তোমাদের ব্যাখ্যা করার দরকার নেই, তোমরা ব্যাখ্যাটা শুধু জেনে রাখো। 27x³ - 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য। তো এটা সত্য না মিথ্যা? এই যে এই রাশিটাকে যদি আমরা তোমাদের ঘনমূল করি, তাহলে কি করতে পারি আমরা? দেখো, এভাবে লিখতে পারি আমরা। 27x কে আমরা এভাবে লিখতে পারি 3x এর হোল কিউব মাইনাস 7 এর কিউব মানে 343 হচ্ছে, তাহলে 7y এর হোল কিউব। তাহলে দেখো, এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে a মাইনাস b অর্থাৎ হচ্ছে 3x - 7y, 3x - 7y। আচ্ছা, এটা পেলাম আমরা a, এটা আমরা পেলাম b, তাই ধরে নাও আমরা যে a b। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 3x - 7y হচ্ছে এটা দ্বারা বিভাজ্য হচ্ছে। তো এটার পরে কি পাবো? a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ফর্মুলা বসিয়ে দেবো। মানে এটাকে a ধরবো, এটাকে b ধরে বসিয়ে দেবো। তাহলে আমরা কিন্তু বুঝতে পেরে যাবো যেটা বিভাজ্য। উত্তরটা সত্য, সত্য লিখে দিয়েছি। 2a² b আর 4ab² এর গসাগু 4a² b²। সত্যি কি তাই? উত্তরটা মিথ্যে। কেন? কেন মিথ্যে দেখে নাও। 2a² b এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? এটাকে ভাঙলে আমরা পাবো 2 ইন্টু a ইন্টু a ইন্টু b। আবার যদি আমরা 4ab² এটাকে ভাঙি তাহলে কি পাবো? 2 ইন্টু 2 4 হয়ে গেল, ইন্টু a ইন্টু b ইন্টু b। এবার যদি দুটোকে ভেঙে নিলাম, ভাঙার পর দেখি কমন কি আছে। এই একটা 2, এই একটা 2 নিয়ে নিলাম, গসাগু 2। এই একটা a নিয়ে নিলাম, তাহলে 2a। এখানে কোনো a আছে না, এক্সট্রা কোনো a নাই। b, এই দেখো b নিয়ে নিয়েছি, তাহলে উত্তর হলো 2ab। এই 2b উপরে a থেকে গেল, তাহলে গসাগুটা হলো 2ab। কিন্তু আমাদের গসাগু কি দিয়েছে? 4a² b²। তাহলে এটা একদম ভুল, তো উত্তর লিখে দিয়েছি মিথ্যায়। বোঝা গেল কিভাবে গসাগু নির্ণয় করলাম? দেখো, কমন যেগুলো আছে, সাধারণ যেগুলো আছে, সেগুলো আমরা আলাদা করে রাখলাম। 4 নম্বর দেখো, x² / a প্লাস a² / x সমান x² প্লাস a² / a প্লাস x। এই উত্তরটা মিথ্যা। কেন? x² / a আর a²/x, এখানে a আর x এর লসাগু করলে হয় ax। তাহলে ax যদি হয় তাহলে এইদিকে হচ্ছে x³ প্লাস a³। তো এটা আসছে না, উত্তরটা মিথ্যা। পরেরটা দেখো, এই যে তোমাদের এই প্রশ্নটা আছে চিত্রে, x ডিগ্রি সমান 70 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তো এটা কি সত্যি? তো এটা একদম কিন্তু মিথ্যা। কারণ কি? 70 ডিগ্রি, তোমাদের যে প্রশ্ন দেখো, এই যে 70 প্রশ্নটা চলে আসি, দেখতে পেলে? তো এইখানে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটা একদম মিথ্যা। কেন? আমরা জানি যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই কোণটাও যে উৎপন্ন হচ্ছে, সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত দুটো কোণের পরিমাণের যোগফলের সমান। অর্থাৎ 70 + 59 এটা হবে। 70 + 59। আচ্ছা, এটা তো বলা নাই কিছু, তো আমি এটা মুছে দিচ্ছি। তো বলেছে অন্তস্থ বিপরীত দুটি কোণের পরিমাপের যোগফলের সমান, অর্থাৎ 70 + 59 = x ডিগ্রি। 70 + 59 = x ডিগ্রি হবে। তো উপপাদ্য অনুযায়ী কিন্তু 70 ডিগ্রি + 59 ডিগ্রি সমান x ডিগ্রি, এটা সত্য। এটা কিন্তু পুরোপুরি মিথ্যে। যদিও তোমাদের প্রশ্নে এখানে কিন্তু 59 হতো না, এখানে হতো 50।
যা আছে সে অনুযায়ী যদি উত্তরটা করা যায় তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, মিথ্যে। হারুন চাচা একদিনে কোনো কাজের 1/10 সম্পন্ন করেন। তাহলে সম্পূর্ণ কাজ করতে হারুন চাচার 10 দিন সময় লাগবে। উক্তিটি কিন্তু একদম সত্য। এর আগে যে একটা অঙ্ক তোমাদের করালাম, হ্যাঁ? সেই অঙ্কের মতো অনেকটা তথাগত তথাগতর যে অঙ্কটা, অঙ্কটা অনেকটা এরকম। দেখে নিই কিভাবে হলো এটা? কেন সত্য হলো? 1/10 করে 1 দিনে। তাহলে যদি বলি সম্পূর্ণ অংশ বা এক অংশ কতদিনে করে? তাহলে ১ বিভক্ত এই ১/10 টা নিচে নেমে যাবে। এরকম যদি হয়, এই ১/10 টা এবার যদি উপরে উঠাতে চাই তাহলে কি হবে? উল্টে যাবে, তাহলে ১০ এর ১ হয়ে যাবে। অর্থাৎ ১০/১ মানে হচ্ছে ১০, মানে হচ্ছে ১০। অর্থাৎ ১০ দিন সময় লাগবে। এটি কিন্তু সত্য একদম। পরেরটা দেখো, ৳২.25 ৳৫ শতকরা ৪.৫। এটা উক্তিটি মিথ্যে কেন? দেখে নিই। ৳৫ বলেছে, তার মানে নিচে ৫ দিয়ে ভাগ করব, ২.৫ কে। শতকরা বলতে চেয়েছে, তাহলে ১০০ দিয়ে গুণ করে দেব। তাই যদি করি, এখানে ৫ দিয়ে কাটাকাটি করলাম, ২০ হলো। 2.25 কে যদি আমরা ২০ দিয়ে গুণ করি তাহলে কত পাবো? ৪৫ পাবো। এটা পেয়ে যাবো ৪৫, শতকরা ৪৫%। তাহলে এটা কিন্তু একদম মিথ্যে। ৪৫ টা হচ্ছে সঠিক উত্তর। ৩.৩ এর ১ এর প্রশ্ন দেখো। এই যে তোমাদের এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, BAC এর ভ্যালু বলে দিয়েছি ৭০ ডিগ্রি। চিত্রে ABC এর AB সমান AC, AB সমান AC বলে দিয়েছে। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। কোণ BAC সমান ৭০ ডিগ্রি। কোণ ABC এবং ACB এর পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ ABC এই কোণটা এবং এই কোণটা, এই দুটো নির্ণয় করতে বলেছে। তো দেখে নিই কিভাবে করব। দেওয়া আছে AB সমান AC, এটা সমান এটা এবং BAC সমান ৭০। প্রশ্নে দেওয়া ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের সংলগ্ন কোণ দুটির মান, সমান বাহুদ্বয়ের সংলগ্ন কোণ দুটির মান, অর্থাৎ এই যে সমান বাহু, এই বাহু এবং এই বাহু, কোণ দুটির মান সমান। কোণ দুটির মান সমান দুটি বাহু ও বিষম বাহুর মধ্যবর্তী কোণ দুটিকে নির্দেশ করে তাদের পরিমাপ সমান। ঠিক আছে? চিত্রে AB সমান AC, AB সমান AC। তাহলে কোণ ACB সমান ABC, অর্থাৎ ABC এই কোণটা এবং এই কোণটা। যেহেতু এই দুটো বাহু সমান, তার জন্য এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণই কিন্তু সমান হবে। তো ABC, BCA আর CAB, অর্থাৎ এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা, এই ৩ টে কোণের সমষ্টিতে ১৮০ হবেই। সেটাই লেখা আছে এখানে। তো তার মধ্যে আমরা জানি এই কোণটার মান জানি আমরা ৭০ ডিগ্রি। তো সেটা বসিয়ে দিলাম। অর্থাৎ অর্থাৎ দেখো ABC আর BCA আর ABC র ভ্যালুর কিন্তু একই। এই দুটো কোণ কিন্তু সমান। এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ সমান। তার জন্য এই দুটো কোণের নামই ABC আমরা করে দিতে পারি। BCA কে আমরা ABC লিখতেই পারি। তো সেটাই লিখে দিয়েছি। ABC যোগ ABC প্লাস ৭০ ডিগ্রি সমান ১৮০ ডিগ্রি। তো 2 ইনটু ABC, দুটো ABC আছে। ৭০ টা এদিকে চলে এলো। বিয়োগ হয়ে গেল ১৮০ থেকে, তাহলে কত হলো? ১১০। কোণ ABC সমান ১১০/২ মানে ৫৫ ডিগ্রি। কোণ ACB ও সমান ৫৫ ডিগ্রি। যেহেতু দুটো কোণের মান একই। ABC এবং ACB এই দুটো কোণের মান কিন্তু ৫৫ ডিগ্রি। এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখো, দুটি সমান মাপের কৌটোয় মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18, 5:18 এবং 2:3। কোন কৌটোয় আসাম চায়ের পরিমাণ বেশি আছে? তো প্রথম কোটায় আসাম চা ইস টু দার্জিলিং চা 5:18, আর দ্বিতীয় কোটায় চা আর দার্জিলিং চায়ের অনুপাত, আসাম চা আর দার্জিলিং চায়ের অনুপাত কত? 2:3, 2:3। প্রথম কোটায় আসাম চায়ের আনুপাতিক ভাগাত, প্রথম কৌটাতে 5 আর 18 আছে, তাহলে 5/5 যোগ 18, তার মানে 5 এর 23। আর দ্বিতীয় কৌটোয় আসাম চায়ের আনুপাতিক ভাগার 2/2 এর 2 যোগ 3, তার মানে 2 এর 5। তো তুলনা করে পাই একই করতে হয় আমাদেরকে। অর্থাৎ আমরা সমতুল্য ভগ্নাংশ করছি। 5 এর 23, ওপরেও 5 গুণ, নিচেও 5 গুণ করলাম। তাহলে আমরা হরটা হয়ে গেল ১১৫, তাহলে 25/115। দ্বিতীয় কৌটো, এই হরটা সমান করার জন্য আমরা 23 দিয়ে গুণ করে দিলাম ওপরে, নিচেও 23 দিয়ে গুণ করতে হবে।
তাহলে দেখো হর দুটো সমান হয়ে গেল 115 115। তো এদিকে এলো হর সমান করার পরে এদিকে এলো 46/115 আর উপরে এসছে 25/115। অতএব 46 25 থেকে বড়, তার দ্বিতীয় কৌটোয় আসাম চায়ের পরিমাণ বেশি। এই দ্বিতীয় কৌটোয় আসাম চায়ের পরিমাণ বেশি আছে। এটা হয়ে গেল তোমাদের উত্তর। পরেরটা দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো গরুর সংখ্যা দেওয়া আছে, সময় দেওয়া আছে, খড়ের পরিমাণ কাহনে দেওয়া আছে। তো সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের অনুপাতের সমানুপাতিক সম্পর্কটি লেখো। তো উত্তর লিখবে, সময় স্থির থাকলে গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়বে এবং গরুর সংখ্যা কমলে খড়ের পরিমাণ কমবে। অতএব সময় স্থির থাকলে গরুর সংখ্যার সাথে খড়ের পরিমাণের সম্পর্ক সরল সম্পর্ক। তারপরে আছে গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাতিক লেখো। আগে ছিল সময় স্থির, এবার গরুর সংখ্যা স্থির। তাহলে গরুর সংখ্যা একই থাকলে সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে এবং সময় কমলে খড়ের পরিমাণ বাড়বে। তাহলে গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সাথে খড়ের পরিমাণের সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে এবং সময় করলে তোমার পরিমাণ কমবে। এটা হবে, ঠিক করে দিও। হয়েছে। x² + px + q বীজগাণিতিক সংখ্যামালায় p = a + b এবং q = a × b হলে সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখো। তো x² + px + q সংখ্যামালায় p = a + b এবং q = a × b বসিয়ে পাই। তো সংখ্যামালাটা লিখলাম আগে। x², p এর ভ্যালুটা কত, a + b আমরা জানি, সেটা বসালাম। আর q এর ভ্যালু কত, a × b, সেটা বসালাম। তো বসানোর পর দেখো x² ax + bx + a × b। এবার এখান থেকে x কমন গেল, এই দুটো থেকে x কমন গেলে কত হয়, x + a। এই দুটো থেকে b কমন গেল, তাহলে কত হয়, x + a। এবার দুটো থেকে এই দুটো রাশি থেকে x + a কমন গেল, তাহলে হলো x + a × x + b। বোঝা গেল? উৎপাদক দুটি হলো x + a একটা উৎপাদক, x + b আর একটা উৎপাদক। এবার দেখো 4.1 x/2 + x/2 = 1/2x + 1 হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। তো এইটা আমরা অঙ্কটা করব। x/2 = 1/2x + 1। তাহলে x/2 - 1/2x, এটা এদিকে নিয়ে চলে এলাম, সমান 1। তাহলে এখান থেকে দেখো 1/2 কমন গেল, x - 1/x তাহলে হলো এই 2টা বাইরে বেরিয়ে গেল, এই 2টা বাইরে বেরিয়ে গেল। তাহলে x - 1/x হয়ে গেল সমান 1। তাহলে x - 1/x সমান কত হলো, এই 2টা যদি এদিকে চলে যায় তাহলে উপরে গুণ হয়ে যাবে। তাহলে x - 1/x = 2। এবার আমরা এটা পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে কত, বের করতে হবে x - 1/x x³ - 1/x³। তো এবার সেটার ফর্মুলা কি, x³ - 1/x এর হোল কিউব, x - 1/x এর হোল কিউব যোগ 3ab × a - b। তো সেটাই বললাম, a মানে এখানে x আর b মানে 1/x। তো সেটাই বসালাম, এই x কেটে গেল। তাহলে এর x - 1/x এর ভ্যালু আমরা জানি 2, সেটা বসিয়ে দিলাম 2 এর কিউব × 3 এই 3টা। আর এখানে x - 1/x এর ভ্যালু 2, সেটা বসিয়ে দিলাম। তাহলে 2 এর কিউব অর্থাৎ 8 + 6 = 14। এটা হলো এর উত্তর। পেয়ে গেলে মানটা। পরের প্রশ্নে চলে যাচ্ছি, ভাগ করো। m² - 5m + 6 কে m - 3 দিয়ে ভাগ করতে বলেছে। তো দেখে নিই ভাগটা। m - 3 দিয়ে ভাগ করব m² - 5m + 6 কে। তো প্রথমে এইটুকু নিয়ে নিলাম। এইটুকু নিলে যদি আমরা m - 3 এর সঙ্গে m গুণ করি, তাহলে দেখো m এর সঙ্গে m গুণ করলে m², m এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 3m। তাহলে m² - 3m। এবার বিয়োগ যদি আমরা করব, তাহলে নিচের যে চিহ্নগুলো আছে সেগুলো উল্টে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এখানে কিছু নাই, মানে প্লাস আছে, সেটা হলো মাইনাস। তাহলে 5m থেকে 3m - 5m + 3m, তারপর -2m। আর এই দুটো কেটে গেল, তাহলে -2m আর উপর থেকে যোগ 6 নামলো, অর্থাৎ +6 নামলো। তাহলে -2m + 6 আর এদিকে আছে m - 3। যদি একে -2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, m কে -2 দিয়ে গুণ করলে -2m, আবার -3 কে -2 দিয়ে গুণ করলে +6। তো সেটাই হলো। তো এটা কেটে গেল, হয়ে গেল 0। এর ভাগফলটা কি হলো, m - 2। এর হলো m - 2টা হচ্ছে এর ভাগফল। বোঝা যাচ্ছে যে ভাগফলটি m - 2 হয়েছে। এবার চলে যাচ্ছি পরের প্রশ্ন। ক্লাসের ছাত্রছাত্রীরা কোন কোন খেলায় কতজন করে পছন্দ করে
শতকরায় তার তালিকা দেওয়া হলো। একজন কেবলমাত্র একটি খেলাই পছন্দ করবে। তো দেখো এখানে খেলা, বিভিন্ন খেলার নাম আর খেলা পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা। ৬০ জন ক্রিকেট পছন্দ করে, ফুটবল পছন্দ করে ৩০ জন, ব্যাডমিন্টন পছন্দ করে ১০ জন। পাই চিত্রে যে বৃত্তকলাগুলি তথ্যটির অংশগুলিকে বোঝাবে, সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করো এবং তথ্যটির পাই চিত্র অঙ্কন করো। তো পাই চিত্রে কোনো একটা পাই যদি চিত্র হয়, পাই চিত্রে মোট কেন্দ্রীয় কোণের মান হয় সবসময় ৩৬০ ডিগ্রি। ঠিক আছে? তো ক্রিকেট নির্দেশকমূলক যে নির্দেশক বৃত্তকলার কেন্দ্রীয় মান কত? দেখো ৩৬০ গুণ এই যে ক্রিকেট কতজন দেখে? মোট হচ্ছে ৬০ যোগ ৩০ যোগ ১০ অর্থাৎ ১০০। তার মধ্যে ১০০ র মধ্যে ৬০ জন দেখে। তো নিচে হচ্ছে ১০০, ওপরে ৬০। তো এখানে যদি কাটাকাটি করি তাহলে কত হবে? কাটাকাটি করলে ওপরের শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। ৩৬ গুণ ৬ ২১৬। তা ক্রিকেটের কৌণিক মান হচ্ছে ২১৬। ফুটবলের নির্দেশক বৃত্তকলার কেন্দ্রীয় মান, ফুটবল কত আছে? ফুটবল আছে ৩০। তাহলে সেটাই বসাবো। ৩৬০ গুণ ৩০/১০০, এটা যেহেতু ৬০ ছিল তাহলে ৬০/১০০ হয়েছিল। এটা ৩০/১০০ যেহেতু মোট হচ্ছে ১০০। তাহলে এখানেও কাটাকাটি করলে কত হলো? ১০৮ ডিগ্রি। ব্যাডমিন্টনের কত হলো? ব্যাডমিন্টনের ৩৬০ × ১০/১০০, তাহলে এটা হলো ৩৬ ডিগ্রি। এটা হলো ৩৬ ডিগ্রি। তো ক্রিকেট এভাবে পাই চিত্রটা আঁকবে। কেন্দ্রীয় কোণ বলতে কোনটা বুঝিয়েছে? এই যে ধরে নাও এখান থেকে শুরু করে এতটা। এটা তো মোট হচ্ছে ১৬০ ডিগ্রি বা ৩৬০ ডিগ্রি, তো সেটাই বলেছে। তো তার জন্য কোণটার পরিমাণ কত? যেমন ক্রিকেটটা কত হলো? ক্রিকেটটা হলো আমাদের ২১৬। তারপরে ফুটবল, ফুটবল হলো আমাদের ১০৮। এটা হলো আমাদের ১০৮। আর ব্যাডমিন্টন হলো ৩৬। তো এই কোণটা হলো ৩৬। এটাই বলছে কেন্দ্রীয় কোণ। বোঝা গেছে আশা করি? এবার দেখো পরেরটায় চলে যাচ্ছি। যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বহিঃ কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তো দেখো এটা তোমাদের বই উপপাদ্যটা পেয়ে যাবে। তো একই উপপাদ্য। তো দেওয়া আছে এবিসি কোনো একটি ত্রিভুজ নিলাম। এবিসি একটি ত্রিভুজ নেওয়া হলো। এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। এর বিসি বাহুকে এই যে বিসি বাহু, এই বিসি বাহুকে ডি অবধি বর্ধিত করলাম। এই ডি অবধি বর্ধিত করে দিলাম। এর ফলে বহিঃস্থ কোণ এসিডি এই যে গোটা বহিঃস্থ কোণ এটা সৃষ্টি হলো। প্রমাণ করতে হবে এই এসিডি কোণ অন্তঃস্থ বিপরীত দুটি কোণ অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফলের সমান। অর্থাৎ এসিডি এই কোণটা কোণ এবিসি অর্থাৎ এই কোণটা যোগ বিএসি অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণের প্রমাণ করতে হবে। তো আমি এগুলো মিটিয়ে দিই, তোমার তাহলে সুবিধা হবে। তো দেখো প্রমাণ এটা দিয়েছে, প্রামাণ্য লিখে দেবে। প্রামাণ্য এটা অঙ্কন ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা সিপি আঁকলাম। এবি বাহুর সমান্তরাল করে একটা সরলরেখা সিপি আঁকা হলো। তাহলে এবি সমান্তরাল সিপি এবং বিডি হচ্ছে ছেদক। দুটো বাহুকে এবি এবং সিপি বাহুকে ছেদ করেছে। তাহলে কোণ পিসিডি এই কোণটা অনুরূপ কোণ এবিসি, এই দুটো কোণ অনুরূপ কোণ, তার মানে সমান। আবার এবি সমান্তরাল সিপি, এই বাহুটা সমান্তরাল সিপি, এ দুটো বাহু সমান্তরাল। তাই কোণ এসিপি এই কোণটা আর একান্তর কোণ হচ্ছে কোণ বিএসি এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। আমি দেখিয়ে দিচ্ছি, একান্তর কোণের অন্য কালি দিয়ে দিচ্ছি। এই কোণটা এবং এই কোণটা যেহেতু এই দুটো বাহু এটা দুটো সমান্তরাল বাহু এবং এটা হচ্ছে ছেদ করেছে, তার জন্য এই কোণটা হচ্ছে একান্তর কোণ, তার মানে এই দুটো কোণ সমান হয়ে গেল। তাহলে দেখো এই ১ নম্বর ২ নম্বর দুটো দেওয়া হলো। এবার ১ আর ২ যদি যোগ করি তাহলে কি পাবো? কোণ পিসিডি যোগ কোণ এসিপি সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি। তো কোণ পিসিডি আর এসিপি যদি যোগ করি, পিসিডি আর এসিপি এই দুটো যোগ করলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ যদি যোগ করি তাহলে আমরা
এই গোটা এই কোণটা পাবো কি পাবো না? এই গোটা কোণটা পাবো কি পাবো না? তো সেটাই পেয়েছি আমরা। সমান হচ্ছে ACD পেয়ে গেছি। আর কোণ আর ABC আর BAC তো লিখে দিলাম। তো পেলাম কোণ ABC প্লাস কোণ BAC সমান কোণ ACD। ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করায় যে বহিঃস্থ কোণ ACD উৎপন্ন হয়েছে তার পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটি ABC ও BAC এর পরিমাপের সমষ্টির সমান। হয়ে গেল আমাদের প্রমাণিত। এরপরটা দেখো প্রমাণ করবে যে কোনো ত্রিভুজের ৩টি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। দেখি, এটা তোমাদের বইয়ে পেয়ে যাবে। একটি ত্রিভুজের ৩টি কোণের পরিমাপের সমষ্টি ২ সমকোণ বা ১৮০ ডিগ্রি। তো প্রদত্ত ABC কোণের একটি ত্রিভুজ প্রমাণ করতে হবে ABC এর ৩টি কোণের পরিমাপ ২ সমকোণের সমান অর্থাৎ ১৮০ ডিগ্রি। ২ সমকোণ মানে ১ সমকোণ মানে হচ্ছে ৯০, তো ২ সমকোণ মানে ১৮০ হবে। অর্থাৎ কোণ ABC, ACB আর BAC এটা হচ্ছে ৩টে কোণের সমষ্টি ১৮০। অঙ্কন ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম। ত্রিভুজ ABC এর কোণ কোণ ACD অর্থাৎ এই কোণটা সমান ABC প্লাস BAC এক্ষুনি করলাম যে এই কোণটা সমান এই দুটো কোণের যোগফলের সমান। এক্ষুনি করলাম কারণ ত্রিভুজের বহিঃস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তঃস্থ কোণের পরিমাপের সমষ্টির সমান। আগের অঙ্কে দেখতে পেলে। বা কোণ ACD প্লাস ACB এই কোণটা যোগ এই কোণটা সমান এখানে যা ছিল থাকলো ABC BAC, সঙ্গে আমি এদিকেও একটা ACB যোগ করেছি। তাহলে এদিকে যদি ACB যোগ করি, এই ইকুয়েশনে যদি বাঁদিকে আমরা ACB যোগ করি তাহলে আমাকে ডান দিকের একটা ACB যোগ করতে হবে। তো ডান দিকের একটা ACB যোগ করে দিলাম। তাহলে কি পেলাম? ABC BAC ACB অর্থাৎ এই ৩টে কোণের যোগফল সমান হচ্ছে এতটা। সমান হচ্ছে দেখো এতটা। এই কোণটা যোগ এই কোণটা মানে এতটা হচ্ছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে ১৮০ ডিগ্রি। তো সেটাই হলো দেখো ACD প্লাস ABC সমান ১৮০। তাহলে ABC প্লাস BAC প্লাস ACB সমান ১৮০। উভয় পাশে ACB যোগ করেছি। তাহলে ABC প্লাস ACB প্লাস BAC সমান ১৮০ ডিগ্রি বা ২ সমকোণ, এটা প্রমাণিত। এবার দেখো ৭ নম্বর অঙ্ক। কি বলেছে? ৫ অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প ৩৬,০০০ লিটার জল ৪ ঘন্টায় উপরে তুলতে পারে। ৭ অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের ৬৩,০০০ লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতি নির্ণয় করো। ত্রৈরাশিক পদ্ধতি নির্ণয় করতে বলেছে। দেখো এখানে তোমরা ছক করবে পাম্প অশ্বক্ষমতা সম্পন্ন জল লিটার সময় ঘন্টায়। তো ৫ আর ৭ বসিয়ে দিলাম পাম্পের জায়গায়, জলের জায়গায় ৩৬,০০০ এবং ৬৩,০০০ বসিয়ে দিলাম। সময়ের জায়গায় ৮ ঘন্টা বসিয়ে দিলাম। আর আমাদেরকে এটা জানতে চেয়েছে, এর জন্য এটা আমরা এক্স ধরে নিলাম। ধরি। তো পাম্পের সাথে সময়ের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এবং জলের সাথে সময়ের সহজ সম্পর্ক। তো এটার জন্য আমরা পেয়ে গেলাম নির্ণয় সম্পর্ক x সমান ৮ গুণ ৫-এর ৭ গুণ ৬৩,০০০ বাই ৩৬,০০০। তো এবার কাটাকাটি করবো। ৭ দিয়ে ৬৩ কাটি, ৭ নং ৬৩, উপরে ৯ থাকলো। এবার ৯ দিয়ে ৩৬কে কাটলাম, ৪ হলো। ৮ দিয়ে এই ৪ দিয়ে ৮কে কাটলাম, হলো ২। তো এইভাবে কাটাকাটি করে তোমরা কত হবে? ১০ ঘন্টা এখানে পেয়ে যাবে। উত্তর পেয়ে গেলে ১০ ঘন্টা। তো উত্তর হবে জল তুলতে ১০ ঘন্টা সময় লাগবে। তারপরে এটা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ৫ × ১। ১২০০ মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার ১৫ দিন পর দেখা গেল খালটির ৩/৪ অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? অথবা তুমি ট্যাক্সি ভাড়া করে মামার বাড়ি সকাল ৭টায় রওনা দিলে প্রতি ঘন্টায় তোমাদের গাড়ি কত পথ অতিক্রম করলো তার তথ্য নিচের ছকে দেওয়া হলো। তো এই যে ছক, সময় ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা, তারপর অতিক্রান্ত দূরত্ব ৫০, ১০০, ১৫০, ২০০। লেখচিত্রের সাহায্যে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত গাড়িটি কত পথ অতিক্রম করেছে তা নির্ণয় করো। তারপর বলেছে যে কোনো দুটি উত্তর দাও। এখানে দুটো আছে, ৫ × ১০। প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আর তারপরে বলেছে ABC এর AD মধ্যমা প্রমাণ করো AB প্লাস AC গ্রেটার দ্যান 2AD। ৩ নম্বর দেখো প্রমাণ করো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। তারপরে যে সর্বশেষ প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার, ৬ সেন্টিমিটার, ৬ সেন্টিমিটার, বাহুর বিপরীত কোণ ৪৫।
তাহলে দুটি বাহু হচ্ছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6। আর যে 6 সেন্টিমিটার বাহু তার বিপরীত কোণ হচ্ছে 45। আর যেটা বলেছে অথবা 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাকে স্কেল ও কম্পাসের সাহায্যে সমান 3টি ভাগে ভাগ। তো এই ছিল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর প্রশ্নপত্র।